আমার বিনি, এই নে সোনার গিনি, যত্ন করে না রাখলে কে নেবে রাখিনি। বিভা ক্যাফের আজকের নিবেদন ত্রিজিৎ করের কাহিনী রাকিনী। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি আপনারা দুটি পর্বে শুনবেন। আজ রইল প্রথম পর্ব। শুনতে থাকুন ত্রিজিৎ করের কাহিনী রাকিনী। মাননীয়া সুপ্রিয়া দেবী, বড় বিপদে পড়িয়া আপনাকে এই পত্রখানি লিখিতেছি। আপনার দিদিমা শ্রীমতী ইন্দুবালা দেবীর কথা আপনার মনে পড়ে? বর্তমানে তিনি দুরারোগ্য কর্কট রোগের শিকার হইয়া মৃত্যুশয্যায় যমের সঙ্গে পাঞ্জা লড়িতেছেন। আপনার দিদিমা বহুদিন যাবতীয় এই মারণ রোগে আক্রান্ত হইয়াছিলেন বটে, তথাপি বিগত কয়েক মাস যাবৎ রোগটি পাকিয়া গিয়া বিষম আকার ধারণ করিয়াছে। এক্ষণে আপনার দিদিমার অবস্থা দেখিয়া বোধ হইতেছে তাহার হাতে আর বেশি সময় অবশিষ্ট নাই। খুব শীঘ্রই তিনি এ জগতের মায়া কাটাইয়া পরলোকের পথে যাত্রা করিবেন। অতঃপর তাহারই পূর্ব নির্দেশ মতো আমি ওর সেক্রেটারি শ্রীমান সঞ্জীব তালুকদার এই পত্রখানি আপনাকে লিখিতে বসিয়াছি। হিসেব করিয়া দেখা যাইতেছে আপনার দিদিমা গত হইলে তাহার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হইবেন আপনি। আপনার দিদিমারও সেইরূপই ইচ্ছা। এক্ষণে আপনার দিদিমা শ্রীমতী ইন্দুবালা দেবীর সম্পত্তি হিসেব করিয়া যা দেখা যাইতেছে তা বর্তমান বাজারের হিসাবে খুব অধিক না হইলেও নেহাত কম নয়। সেই হিসেবে মানলে আপনি যা যা পাবেন তা হইল এই 24 পরগনা জেলার খালগাছিয়া তালুকে একখানা পাকা দোতলা বসত বাড়ি, যা বর্তমানে আপনার দিদিমার বাসস্থান। প্রায় 1.5 লক্ষ নগদ টাকা। এ বাড়িতে থাকা বিভিন্ন দুষ্প্রাপ্য সব অ্যান্টিক আসবাবপত্র ও মূর্তি। এছাড়াও এই তালুকেই আপনার দিদিমার কিনে রাখা 3 কাঠা ফসলি জমি। এই সকল সম্পত্তি নিশ্চিত রূপে আপনারই পাইবার কথা বটে, তবে বহুদিন যাবৎ আপনার দিদিমার শ্বশুর বাড়ির দিককার আত্মীয় ও জ্ঞাতি গোষ্ঠীরা এই সম্পত্তির উপর শকুনের দৃষ্টি দিয়া বসিয়া রয়েছে। এতদিন পর্যন্ত উহাদিগকে বহু কষ্টে ঠেকাইয়া রাখা গিয়াছে বটে, তবে একবার আপনার দিদিমা প্রাণ ত্যাগ করিলে উহাদিগকে আর ঠেকাইয়া রাখা যাইবে এ কথা জোর দিয়া বলিতে পারি না। সেক্ষেত্রে এত বিপুল সম্পত্তি বেহাত হইয়া যাইবার সম্ভাবনাই প্রবল। সেই হেতু এই পত্রখানি আপনাকে লিখিতেছি। আপনার কাছে বিনীত অনুরোধ যে এই পত্র পাওয়া মাত্রই আপনি দয়া করিয়া কলকাতা হইতে দক্ষিণ 24 পরগনার দিকে রওয়ানা দিন। এইখানে যত তাড়াতাড়ি আপনি পৌঁছাইতে পারিবেন ততই আপনার মঙ্গল। আপনি এখানে আসিলে আপনাকে সমস্ত বুঝাইয়া দিয়া আমি এই ভিটা হইতে বিদায় লইব। তবে আমার শান্তি। আশা করিতেছি আপনি অনতি বিলম্বে এইখানে চলিয়া আসিবেন। আপনার অতি সত্বর আগমনের অপেক্ষায় রইলাম। ইতি শ্রীমান সঞ্জীব তালুকদার, শ্রীমতী ইন্দুবালা চট্টোপাধ্যায় দেবীর প্রধান সেবক ও সেক্রেটারি, মেটেপাড়া, খালগাছিয়া তালুক, দক্ষিণ 24 পরগনা। পুনশ্চ
এই পত্রখানির সহিত কুরিয়ার মারফত এই বাড়ির দলিলখানা এবং নগদ 10,000 টাকা পাঠাইলাম পত্রখানির সত্যতা প্রমাণের জন্য। অবশ্য সেটাই একমাত্র কারণ নয়। এই মুহূর্তে বিভিন্ন কারণে এই বাড়ির দলিলখানা নিজের কাছে রাখা নিরাপদ বোধ করিতেছি না। অগত্যা ইহার ন্যায্য মালিকের কাছে পাঠানোই সর্বোত্তম বোধ করিলাম। চিঠিটা হাতে ধরে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল সুপ্রিয়া। নিজের চোখকে নিজেই যেন বিশ্বাস করতে পারছিল না ও। দোতলা একটা বাড়ি, 1.5 লক্ষ টাকা, আর তারই সঙ্গে প্রায় 3 কাঠা জমি। এই সব কিছুর উত্তরাধিকারী আর কেউ নয়, বরং সুপ্রিয়া নিজে। চিঠিটাও ঠিক পড়ছে তো? দেখতে কোনো ভুল হচ্ছে না তো? অবিশ্বাসে বারবার নিজেই নিজের চোখ কচলাচ্ছিল সুপ্রিয়া। কিন্তু না, ভুল হওয়ার তো কথা নয়। এই তো চিঠির সঙ্গে কুরিয়ারে আসা নগদ 10,000 টাকা আর বাড়ির দলিলও ওর হাতেই ধরা রয়েছে। এগুলো তো আর মিথ্যে নয়। এই পৃথিবীতে সবকিছু মিথ্যে কথা বলতে পারে, কিন্তু টাকা তো মিথ্যে কথা বলে না। সুপ্রিয়ার পাশেই কাঠের চৌকিটার ওপর বসে এক মনে পুতুল নিয়ে খেলা করছিল ওর ছোট মেয়ে তিন্নি। মাকে হাতে ধরে থাকা কাগজটার দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখে সে বলে উঠল, মা, তুই এত মন দিয়ে কি দেখছিস রে? তিন্নি সুপ্রিয়াকে সেই ছোটবেলা থেকেই তুই বলে ডাকে। বহু বলেও তার এই খারাপ অভ্যেস ছাড়ানো যায়নি। যাই হোক, সুপ্রিয়া তিন্নির কথা শুনে অন্যমনস্কভাবেই উত্তর দেয়, একটা চিঠি দেখছি রে। চিঠি? কে পাঠিয়েছে? বাবা? এইবার চিন্তার সুতোটা কেটে যায় সুপ্রিয়ার। চোখের নিমেষে সে ফিরে তাকায় ছোট্ট তিন্নির দিকে। তার মুখ লাল হয়ে ওঠে, নিঃশ্বাস জোরে জোরে পড়তে থাকে, মাথার মধ্যে যেন সহসাই আগুন জ্বলে ওঠে। চিঠি হাতেই সুপ্রিয়া সপাটে একটা চড় বসিয়ে দেয় তিন্নির নরম গালে। আবার আবার বাবা করছিস? তোকে বলেছি না তোর বাবা মরে গেছে? তোর বাবা আর বেঁচে নেই, তাও কেন সবসময় বাবা বাবা করিস? 7 বছরের ছোট্ট তিন্নি মায়ের কাছে মার খেয়ে প্রথমে কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর এক সময় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দেয়। তুমি আবার বোনকে মারলে কেন মা? আবার কি করলো? সুপ্রিয়ার বড় মেয়ে তিতলি একটু আগেই পাড়ার দোকানে গেছিল চাল আনতে। দোকান থেকে ফিরেই বোনকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে ছুটে আসেও। তারপর বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই কথাগুলো বলে। কি আবার করবে? যা করার তাই করছিল, সবসময় খালি বাবা বাবা বাবা। উফ, এই মেয়েটাকে কত করে বুঝিয়েছি যে ওর বাবা মরে গেছে, তাও বুঝতে চায় না। না, আমার বাবা মরে যায়নি, আমার বাবা বেঁচে আছে, আমি জানি। দিদির মাথায় মাথা গুঁজেই প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে ছোট্ট তিন্নি। আবার ভালো হবে না কিন্তু তিন্নি। আহ মা, কি করছো? ও তো ছোট, কি করে বুঝবে বলো তো? তিতলি বোনকে কোলের মধ্যে আরো আগলে ধরে মায়ের হাত থেকে বাঁচানোর জন্য। বুঝতে হবে তিতলি, ছোট হলেও ওকে বুঝতে হবে। ওকে বুঝতে হবে যে ওর বাবা বলে কেউ নেই। যে মানুষটা নিজের বউ, দুটো বাচ্চাকে ফেলে রেখে একটা অন্য মেয়ে মানুষের সঙ্গে পালিয়ে গিয়ে সংসার পাতে, দিনের পর দিন সেখানে গিয়ে ফুর্তি করে, সেই মানুষটার জন্য আর কিসের এত টান? ও বুঝতে পারে না আমরা 3-3টে মেয়ে জগৎ সংসারে কিভাবে বেঁচে আছি? ও বুঝতে পারে না ওর মা কিভাবে ব্লাউজ সেলাই করে, মেশিন ঠেলে, লোকের দুয়ারে দুয়ারে রীতিমতো মাথা কুটে সংসার চালাচ্ছে? ও দেখতে পায় না? এখন না বুঝলে আর কবে বুঝবে তিতলি? আর কবে বুঝবে ও? কথাগুলো বলতে বলতে নিজেই কেঁদে ফেলে সুপ্রিয়া। ওর চোখের নোনা জল 2-1 ফোঁটা এসে পড়ে সদ্য খাম খোলা চিঠির গায়ে। সুপ্রিয়ার দিকে তাকিয়েই তিতলি বলে, তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। দেখো, তিনি আর একটু বড় হোক, তখন ও ঠিক বুঝতে পারবে। তিতলির কথায়
বুকের ভেতরটা যেন একটু শান্ত হয় সুপ্রিয়ার। ওর এই বড় মেয়েটা সব বিষয় বয়সের তুলনায় একটু বেশিই বোঝে। সবসময় ছোট বোনটাকে যেমন আগলে আগলে রাখে, তেমনি ওকেও সমস্ত পরিস্থিতিতে সামলায়। এই মেয়েকে দেখে কে বলবে যে ও সবে 13 পেরিয়ে 14 পা দিল? মেয়ে তো না, যেন মা। মৃদু হেসে চোখ মোছে সুপ্রিয়া, তারপর বলে, চাল পেলি? না, সুবীর কাকা দিল না। বলল আগের 2 মাসের ধার না মেটালে চাল দেবে না। দেবে না? হ্যাঁ, দিতে হবে না। আগে 2 মাসের টাকা আজই ওর মুখে ছুঁড়ে মেরে আসবি তিতলি, আর বলবি তোমার দোকানে আর চাল নেব না। সে কি, আগের 2 মাসের তো অনেক টাকা, সে তুমি কোথায় পাবে মা? তোমার তো 2 সপ্তাহ ধরে ব্লাউজও হচ্ছে না। আর আমার লক্ষ্মীর ঘটের টাকাটা ও তো গত সপ্তাহে বের করে ফেললাম। তোকে অত চিন্তা করতে হবে না তিতলি। ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। মানে? তিতলি অবাক হয়ে প্রশ্ন করে। তোর বড় দিদিমার কথা মনে পড়ে? সেই যে বোনের 2 বছরের জন্মদিনের সময় এসেছিল, একটু বেটে করে তোর সঙ্গে খুব গল্প করছিল। শেষে আমাদের সবার খুব ঝগড়া হলো ওর সঙ্গে। বড় ঠাম্মি রাগ করে অনুষ্ঠান ছেড়েই চলে গেল। ও যখন যাচ্ছিল তখন তুই খুব কাঁদছিলিস। না তো, কিছু মনে নেই তো। থাক, আর মনে করতে হবে না। আপাতত এইটুকু জেনে রাখ, আমরা তার বাড়িই যাচ্ছি। যাচ্ছি? কবে মা? আজ, এখনই। নে গোছগাছ শুরু কর। তোর বোনের যা জামা কাপড় আছে গুছিয়ে নে। আর কিন্তু এখানে আসতে পারবো না। কিন্তু? কোনো কিন্তু নয়, ট্রেনে যেতে যেতে সব বলবো। আপাতত যাই, বাড়িওয়ালাকে টাকাটা দিয়ে আসি। 3 মাসের টাকা বাকি। বলেও আসি আমরা এখান থেকে যাচ্ছি। কথাটা বলে সুপ্রিয়া হাসি মুখে সবেমাত্র পা বাড়িয়েছে দরজার দিকে, এমন সময় তিতলি আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, বোনের জন্মদিনে কি হয়েছিল মা? বড় ঠাম্মির সঙ্গে তোমাদের ঝগড়া হয়েছিল কেন? প্রশ্নটা শুনে কি হলো কে জানে, সুপ্রিয়ার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। কি কি সব ভুলে যাওয়া কথা যেন মুহূর্তে মনে পড়ে গেল ওর। আর তারপরেই ঠিক কয়েক মুহূর্ত পাথরের মতো দরজার সামনেই দাঁড়িয়ে রইল। ওর ঠোঁট সরল না, চোখের পাতা পড়ল না। পেটের ভিতর নাভির কাছটায় হঠাৎ করেই কি একটা অজানা অস্বস্তি যেন কামড়ে বসলো ধারালো দাঁত দিয়ে। বেশ কিছুক্ষণ চৌকাঠে এভাবে দাঁড়িয়ে থেকে একসময় কোনো মতে নিজেকে সামলে পিছনে ফিরল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে তিতলিকে শুধু বলল, শোন, তোর কাছে চুল বাঁধার কাটার আছে? থাকলে নিয়ে নিস, কাজে লাগতে পারে। বাড়িটা বেশ বড়ই, প্রশস্ত জমির ওপর বেশ অনেকটা জায়গা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এমনিতে বাড়িটা পুরনো আমলের হলে কি হবে, বাড়ির ধাঁচাটা একদম হেঁচুকের। এই বাড়ি দেখে কেউ বলবেই না যে এই বাড়ি আজ থেকে প্রায় 50 বছর আগে বানানো হয়েছে। শুনেছি আপনার দাদু শ্রী সুরমোহন চট্টোপাধ্যায় নাকি ভীষণ শৌখিন মানুষ ছিলেন। এই বাড়িটা নাকি তিনি খোদ প্যারিস থেকে শিল্পী এনে বানিয়েছিলেন। সঞ্জীববাবু সুপ্রিয়ার মুখোমুখি সোফায় বসেই কৌতূহলের সঙ্গে বললেন কথাটা। হ্যাঁ, দাদুর ব্যাপারে এরকম গল্প আমিও অনেক শুনেছি, তবে নিজের চোখে দাদুকে দেখিনি তো সত্যি মিথ্যে বলতে পারবো না। দাদু আমার জন্মের আগেই মারা যান। সুপ্রিয়া মৃদু হেসে উত্তর দেয় সঞ্জীববাবুকে। মধ্যবয়স্ক আর 5টা ছাপোষা বাঙালির মতো বৈশিষ্ট্যহীন চেহারার এই মানুষটিকে দেখে ওর আদ্যপ্রান্ত ভীষণ সৎ ও ভালো মানুষ বলেই মনে হয়েছে। তা আপনি এতদিন আপনার দিদিমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না কেন বলুন তো? আপনার মা বাবা তো শুনেছি বহু বছর হলো গত হয়েছেন। ভাই বোন মামা মাসিও নেই। মামার বাড়ির দিকের বলতে তো শুধু এই দিদিমাই ছিলেন।
সঞ্জীববাবুর এই প্রশ্নটা শুনে কিছুক্ষণ স্থানবৎ চুপ করে বসে রইল সুপ্রিয়া। এই প্রশ্নের কি উত্তর দেবে তা যেন ভেবেই পেল নাও। দিদিমার সঙ্গে যোগাযোগ রাখেনি কেন? কেন 7 বছর আগে তিন্নির জন্মদিনের দিন দিদিমা যা করেছিল, তারপরেও কি আর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দিদিমার সঙ্গে যোগাযোগ রাখবে? আর সত্যি বলতে ও তো সেই ছোটবেলা থেকেই ভয় পেত দিদিমাকে। পাবে না কেন? দিদিমা যেভাবে তাকাতো, কথা বলতো, মাথায় হাত বোলাতো, তাতে ভয় লাগারই কথা। আর তাছাড়াও সুপ্রিয়ার মাই তো ওকে বলেছিল যে দিদিমা নাকি বাড়ির ভিতর রাতের অন্ধকারে। বুঝেছি, আর বলতে হবে না। তখন আপনাদের যোগাযোগ না রাখাটাই স্বাভাবিক। এই তল্লাটের অনেকেই আপনার দিদিমার ছায়া মারাতেন না ওই ভয়ে। সঞ্জীববাবু যেন সুপ্রিয়ার মনের কথাটা পড়ে নিয়েই উত্তরটা দিলেন। এই তিন্নি তিতলি, যা তোরা বাড়িটা ঘুরে দেখ, কোন ঘরে থাকবি ঠিক কর, আর কোনো কিছুতে হাত দিবি না, ঠিক আছে? তিন্নি আর তিতলিকে একরকম এই আলোচনা থেকে সরিয়েই দিল সুপ্রিয়া। দেখুন ম্যাডাম, আমি আপনার দিদিমার সঙ্গে এখানে আছি প্রায় 4-5 বছর। প্রথম দিকে অবশ্য খুবই ভয় পেতাম, রাতের বেলা করে সবটা হয় তো। তারপর আস্তে আস্তে এখানে থাকতে থাকতে সব সয়ে গেছে। পেটের দায়, বুঝলেন কি না? ভয় পেলে কি আর পেট চলে? সুপ্রিয়া এই কথাটারও কোনো উত্তর দিল না, শুধু ফ্যাকাশে মুখটা নিয়ে তাকিয়ে থাকলো সঞ্জীববাবুর দিকে। উনি আবার শুরু করলেন। আর 3 দিন আগে আসলেই আপনার দিদিমাকে দেখতে পেতেন। সেই সময়টা বারবার আপনার নাম করছিল, জানেন, এই বয়সে যা হয় আর কি। তবে আপনারা ভয় টয়ে যাই পান, আপনার দিদিমা কিন্তু আপনাকে খুব ভালোবাসত। কতবার যে আপনার কথা বলতো, একটা কথা বারবার বলতো, সুপ্রিয়াকে বলবি ও ছোটবেলায় আমার কাছে যা চাইতো ওর জন্য এই বাড়িতেই রেখে গেছি, ও যেন সবটা বুঝে নেয়। সুপ্রিয়া একটু ইতস্তত করল। ও আবার ছোটবেলায় দিদিমার কাছে কি চাইতো? কই কিছু মনে পড়ছে না তো। কোনো উত্তর খুঁজে না পেয়ে ও প্রসঙ্গ পাল্টালো। চিঠিটা পৌঁছতে দেরি করেছে, সেই জন্যই আর কি এতটা দেরি হলো। যাই হোক, যা যা বুঝিয়ে দিলেন সেগুলোই আছে, তাই তো? হ্যাঁ, এই তো আপনার বাড়ির দলিল, এই নগদ টাকা, আর এই যে 3 কাঠা জমির দলিল, যেমনটা বুঝিয়ে দিলাম আর কি। বেশ, থ্যাংক ইউ। আপনি না থাকলে তো বাড়িটা বেদখলই হয়ে যেত। বেদখল? হ্যাঁ, বেদখল হবে ভেবেছিলুম, কিন্তু তারপর যা দেখলাম। কি দেখলেন? থাক, সেসব কথা জেনে আর কি করবেন? আপনারা 3টে মেয়ে মানুষ এই বাড়িতে একা একা থাকবেন, আপনাদের এসব কথা জানিয়ে লাভ নেই, শুধু শুধু ভয় পাবেন। সুপ্রিয়ার এবার যেন একটু অস্বস্তি হয়। ভয়? এই বাড়িটাকে তো সে ছোটবেলা থেকেই ভয় পেয়ে আসছে। ও এরকম একটা পরিস্থিতিতে যদি পড়তে না হতো তাহলে হয়তো এই বাড়িতে কোনোদিন আসতোই না ও। আপনার দিদিমা মারা যাওয়ার পরদিনই এই বাড়িটা দখল নিতে ওর শ্বশুর বাড়ির জ্ঞাতি গোষ্ঠীটা এসেছিল। তারা এক রাতও এখানে টিকতে পারেনি। মাঝরাতেই নাকি এমন সব কাণ্ড ঘটেছে যে ভোর হওয়ার আগেই এখান থেকে তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছে। আর আমিও যে এই বাড়িতে গত 3 দিন ধরে আছি, সেও আমি এতগুলো বছর আপনার দিদিমার সঙ্গে বাড়িতে কাটিয়েছি বলেই। নইলে যা সব কাণ্ড রাত্রিবেলা ঘটে। ও সুপ্রিয়ার আতঙ্কিত ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে এ বাড়িতে রাতে কি কি ঘটে সে কথাটা বলতে গিয়েও গিলে নিলেন সঞ্জীববাবু। তারপর গলায় জোর এনে বললেন, দেখুন ম্যাডাম, আপনারা ভয় পাবেন না, আপনাদের কোনো ক্ষতি বোধহয় করবে না। আপনারা ইন্দুবালা দেবীর রক্তের লোক কিনা। তবে আবার এসব জিনিসের ব্যাপারে কোনো গ্যারেন্টিও দেওয়া যায় না। এই দেখুন না, কাল রাতে কি অবস্থা করেছে আমার। কথাটা বলেই নিজের ডান হাতের জামার হাতাটা গুটিয়ে কনুইয়ের কাছের গভীর কালশিটে দাগটা দেখালেন সঞ্জীববাবু।
সেই দাগটা দেখে একবার নীরবে ঢোক গিলল সুপ্রিয়া। তারপর বলল, আপনার হাতে এমন দাগ কে করেছে সঞ্জীব বাবু? প্রশ্নটা শুনে সঞ্জীব বাবুর মুখটাও হঠাৎ করে যেন থমথমে হয়ে গেল। একবার মাথার ওপর সিলিংটার দিকে নীরবে তাকালেন উনি। ওখানে কোনো কিছু কি দেখতে পেলেন কে জানে। সিলিং থেকে দৃষ্টি নামিয়ে রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বললেন, এতদিন ধরে আপনার দিদিমা এ বাড়িতে ওসব করে আসছে, তো তার একটা নেগেটিভ এফেক্ট তো থাকবেই। মানুষ শ্মশানে মশানে যা করে সেসব বাড়ির ভেতর করলে হিতে বিপরীত তো হবেই। যাই হোক, আপনারা তিনজন একটু সাবধানে থাকবেন। রাতে কোনো আওয়াজ টাওয়াজ শুনলে উঠবেন না, আর রান্না করার পর গ্যাস ট্যাস ভালো করে নেভাবেন। আমি আজ উঠি, আমার দেরি হয়ে যাচ্ছে। সঞ্জীববাবু ধড়মড় করে উঠে দাঁড়ালেন, যেন এই বাড়ি থেকে বেরোতে পারলেই উনি বাঁচেন। অন্যদিকে সুপ্রিয়া সোফার ওপরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। ওর পেটের ভিতর সেই চাপ চাপ অস্বস্তিটা আবার দানা বাঁধছে। বুকের ভিতরটা একটা অজানা আতঙ্কে ধড়ফড় করছে। তাহলে কি এই বাড়িতে এসে ও ভুল করলো? এখানে না এসে কলকাতাতেই থাকা ওর উচিত ছিল। কি আছে এই বাড়িতে যার কথা বলতে গিয়ে সঞ্জীববাবুর মতো মানুষেরও ঘাম ছুটে যাচ্ছে? কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়ালো সুপ্রিয়া। তারপর বলল, বেশ, আসুন তাহলে, সাবধানে যাবেন, দরকার হলে ফোন করবেন। সঞ্জীববাবু নমস্কার সূচক হাত জোড় করে বিদায় জানালেন। তারপর আরও একবার মাথা তুলে তাকালেন সিলিংটার দিকে। বেশ উঁচু সাদা সিলিংটার দিকে এবার বেশ কিছুক্ষণ নীরবেই তাকিয়ে থাকলেন তিনি। তারপর খানিকটা ইতস্তত করে বললেন, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি কথা বলুন তো? মানে বলছিলাম, আপনারা তিনজনেই তো মেয়ে, তা এ বাড়িতে যতদিন আসেন ততদিন চুলটা খোলা রাখবেন না, বুঝলেন? সবসময় বেঁধে রাখবেন, কেমন? চুল খোলা রাখবো না, বেঁধে রাখবো? অবাক হয়ে জিজ্ঞেস করে সুপ্রিয়া। হ্যাঁ, চুলটা বেঁধে রাখবেন, বিশেষ করে রাত্রিবেলা যখন ঘুমোবেন। কারণ রাত্রিবেলা চুল খুলে ঘুমোলে। চুল খুলে ঘুমালে কি হবে? রাত্রিবেলা চুল খুলে ঘুমালে? সঞ্জীববাবু এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। শুধু উপরের সিলিংটার দিকে শেষবারের মতো বিবর্ণ মুখে একবার তাকিয়ে মাথা নিচু করে গট গট করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। রাত 12:30। একতলার কোণের দিকে একটা ঘরে সুপ্রিয়া একা শুয়ে আছে খাটের ওপর। তিন্নি তিতলি দুজনেই আজ জেদ করে দোতলার একটা ঘরে একা একা শুয়েছে। ঘরটা ওদের খুব পছন্দ হয়েছে। বেশ বড় সড়ো খোলামেলা ঘর, সঙ্গে বিশাল বড় একখানা আয়না আর মেহগনি কাঠের আলমারিও আছে ঘরটায়। ঘরটা খুব সম্ভবত দাদুর ছিল, বা দিদিমারও হতে পারে। যাই হোক, মোট কথা হলো এই যে সুপ্রিয়া মোটেই দুই মেয়েকে একা একা রাতে ঘুমোতে দিতে চায়নি, বিশেষ করে সকালে সঞ্জীববাবুর কথাগুলো শোনার পর। কিন্তু মেয়ে দুটো এমন জেদ ধরল। তিতলিটা এমন জেদ কিন্তু কখনো করে না, কিন্তু আজ যে কি হয়েছে ওর! বোনের সঙ্গে সমানে তাল মিলিয়ে গেল একা শোয়ার জন্য। যাই হোক, তিতলি যখন তিন্নির সঙ্গে আছেই তখন চিন্তার কোনো কারণ নেই। রাতে কিছু হলেও ঠিক সামলে নেবে। কথাগুলো ভাবতে ভাবতেই সুপ্রিয়া পাশ ফিরে শুল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আজ, মাঝে মধ্যে মেঘও ডাকছে। একতলার যে ঘরটা এখনো শুয়ে আছে সে ঘরে এখন মিশ কালো অন্ধকার। একটা ছোট নাইট রুম ঘরটায় ছিল বটে,
তবে ইচ্ছে করেই ওটা জ্বালায়নি ও। ঘরে একটু আলো জ্বললেও ওর ঘুম আসে না। বিছানার ওপর শুয়েই নিজের খোলা চুলে আঙুল বোলাচ্ছিল সুপ্রিয়া। এই বৃষ্টির দিনগুলোতে চুল খুলে না শুলে ওর প্রচণ্ড অস্বস্তি হয়, ঘুমোতেই পারে না। কিন্তু তবুও সকালে সঞ্জীববাবুর বলা কথাগুলো ওর বারবার মনে পড়ে যাচ্ছিল। উনি বলছিলেন রাতে চুল বেঁধে শুতে, নইলে কিছু একটা হতে পারে। কি হতে পারে? কোনো বিপদ ঘটতে পারে কি? কথাগুলো ভাবতে ভাবতেই একটা অজানা ভয়ে কেমন একটা গায়ে কাঁটা দিয়ে উঠছিল সুপ্রিয়ার। থাক না, সঞ্জীববাবু যা বলেছেন সেটা মানতেই বা ক্ষতি কি? একটা রাত না হয় ও চুল বেঁধেই শুলো, কিছু তো আসবে যাবে না তাতে। শুধু শুধু ওনার কথা না শুনে যদি কোনো বিপদ ঘটে তখন? সুপ্রিয়া উঠে বসে গার্ডার দিয়ে ভালো করে চুলটা বেঁধে নিল একবার, তারপর আবার নিজের শরীরটা এলিয়ে দিল বিছানার উপর। না, এবার বড্ড ঘুম ঘুম পাচ্ছে। আজ অনেক ধকল গিয়েছে সারাদিন, দুটো চোখ লোহার মতো ভারী হয়ে আসছে ক্রমশ। এমনিতেই বাইরে বৃষ্টি, তাতে ঠান্ডা ঠান্ডা আমেজ, তার উপর এই সারাদিনের ক্লান্তি। আর পারল না সুপ্রিয়া। চোখ বুঝতে না বুঝতেই রাজ্যের ঘুম যেন উড়ে এলো ওর চোখে। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। মাঝরাতে যখন ঘুমটা ভাঙল তখন বাইরে বৃষ্টি থেমে গেছে। অন্ধকার ঘর জুড়ে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। কিন্তু হঠাৎ সুপ্রিয়ার ঘুমটা ভেঙে গেল কেন? মাঝরাতে তো ওর ঘুম ভাঙে না সাধারণত। কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ব্যাপারটা বুঝতে পারল। এই মুহূর্তে ওর শরীরের কোনো একটা অংশে খুব সূক্ষ্মভাবে টান পড়ছে। সেজন্যই হয়তো ঘুমটা এইভাবে ভেঙে গেছে ওর। কিন্তু কোথায় পড়ছে টানটা? ঘুম চোখেই ব্যাপারটা বোঝার চেষ্টা করল সুপ্রিয়া। প্রথমে কিছুক্ষণ ও কিছুই বুঝতে পারল না, কিন্তু তারপরেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল ওর কাছে। আর তার সঙ্গে সঙ্গেই সারা শরীরটাও যেন বরফের মতো অবশ হয়ে গেল ওর। সুপ্রিয়া বুঝতে পারল ওর শরীরের আর কোথাও নয়, বরং সেই সূক্ষ্ম টানটা পড়ছে ওর চুলে। হ্যাঁ, ঘুমানোর আগে সুপ্রিয়ার নিজের হাতে বাঁধা চুলটা কিভাবে যেন আপনা থেকেই ঘুমের করে খুলে গিয়েছে। আর কেউ একটা এই মাঝরাতে ওর সেই খোলা চুল ধরেই আলতো করে টান দিচ্ছে। অনেকগুলো চুল একসঙ্গে নয়, বরং একটা চুল আঙুলে জড়িয়ে টানলে যেমন লাগে অনেকটা তেমনই অনুভূতি হচ্ছে সুপ্রিয়ার। ওর সারা শরীরটা নিজে থেকেই কাঁপতে শুরু করে দিয়েছে হঠাৎ। পেটের ভিতর নাভির কাছটায় সেই অস্বস্তিটা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে একবার। ওর সারা শরীরের লোমকূপগুলো আস্তে আস্তে খাড়া হয়ে যাচ্ছে। সুপ্রিয়ার ভয় করছে, ভীষণ ভয় করছে। বিছানার উপর শুয়ে প্রায় ঠক ঠক করে কাঁপছে সুপ্রিয়া। ওর সঙ্গে এই মুহূর্তে যা ঘটে চলেছে তা যেন নিজেই বিশ্বাস করতে পারছে না ও। বাইরে এখনো অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে ক্রমাগত। ঘরের ভেতরটায় বিরাজ করছে একরকম নিশ্ছিদ্র শীতল অন্ধকার। মাঝে মাঝেই বাইরের বজ্রপাতের আলো ঘরের গুলগুলি হয়ে মাথার উপর পাখাটায় এসে পড়ছে। তাতেই বেশ দেখা যাচ্ছে বক বক শব্দ করতে করতে পাখাটা আপন গতিতে ঘুরে চলেছে। তাই তো, পাখাটা তো চলছে, বেশ ভালোই জোরে চলছে। তাও এত ঘামছে কেন সুপ্রিয়া? সুপ্রিয়ার নাইটিটাই বা এভাবে ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে কেন? সুপ্রিয়ার গলাটা কেমন যেন ধরা ধরা লাগছে না? ওর কণ্ঠের সমস্ত শব্দই যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে, ক্রমশ হারিয়ে যাচ্ছে একটা অদৃশ্য অতল কুয়োর মধ্যে। আচ্ছা,
প্রচণ্ড ভয় পেলে কি মানুষ এভাবেই বোবা হয়ে যায়? এটা কি আদৌ ভয় পাওয়া নাকি আতঙ্ক? ঠিক আধ ঘন্টা আগে সুপ্রিয়ার যখন ঘুম ভেঙে গেছিল, ওর চুলের মধ্যে একটা সরু আঙুলের শিরশিরে স্পর্শে, তখনও কি ও ভেবেছিল ব্যাপারটা এই পর্যন্ত আসতে পারে? ও কি আদৌ ভেবেছিল যে ওর পিছনে এই মুহূর্তে যে শুয়ে আছে সে ওর চুলে ক্রমশ আঙুল বোলানো ছেড়ে একসময় ওর চুলের মধ্যে নিজের দাঁত বসাবে? দাঁত, হ্যাঁ হ্যাঁ দাঁত। এই মুহূর্তে সুপ্রিয়ার পিছনে যে শুয়ে আছে সে এক নাগাড়ে সুপ্রিয়ার চুলগুলো নিজের দাঁত দিয়েই চিবোচ্ছে। প্রচণ্ড ধারালো সেই দাঁতের প্রতিটা কামড়ে সুপ্রিয়ার শরীরে যে তীব্র অস্বস্তি হচ্ছে তা সে কাউকে বলে বোঝাতে পারবে না, কাউকে না। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা তো তার আগে কখনো হয়নি। তাহলে কি করে এই কথা কাউকে বোঝাবে সে? কি করে সে বলবে যে মাঝরাতে যখন কেউ তোমার ঠিক পিছনে শুয়ে তোমার লম্বা চুল ধারালো দাঁত দিয়ে চিবোতে শুরু করে তখন তোমার কেমন লাগে? সুপ্রিয়ার তো ভয়ের চোটে এমনই অবস্থা হয়েছে যে মাথার পিছনে হাতটুকু দিতে পারছে না ও। আচ্ছা, ঠিক কি জিনিস শুয়ে আছে সুপ্রিয়ার পিছনে? কোনো মানুষ, কোনো জন্তু, ভূত, প্রেত, আত্মা, নাকি নাকি এমন কিছু যা ওর কল্পনারও অতীত? কি সেই ভয়ঙ্কর জীব যার ওর চুলের প্রতি এতটা আকর্ষণ, এতটা মোহ? সুপ্রিয়ার চোখ দিয়ে নিঃশব্দেই জল পড়ছিল। প্রচণ্ড ভয়ে ওর ঠিক নাভির নিচটায় একটা অদ্ভুত শিহরণ দলা পাকিয়ে উঠছিল ক্রমশ। ওর খালি মনে পড়ছিল তিন্নি আর তিতলির মুখটা। ওরা কি করছে এখন ওপরের ঘরে? জেগে আছে নাকি ঘুমোচ্ছে? ওদের সঙ্গেও এরকম কিছু হয়নি তো? আচ্ছা, সুপ্রিয়া কি আর কখনো ওদের দেখতে পাবে? ওর পিছনে এই মুহূর্তে যে ওর চুলটা প্রবল আক্রোশে চিবোচ্ছে সে কি এরপর সুপ্রিয়ার মাথাতেই কামড় বসাবে? সুপ্রিয়া কি আদৌ বেঁচে থাকবে আজ রাতের পরে? কথাগুলো ভাবতে ভাবতে প্রচণ্ড কাঁপনের মধ্যেই সুপ্রিয়া যখন একরকম বাঁচার আশা ছেড়েই দিয়েছে তখনই ঘটল ঘটনাটা। ও হঠাৎ খেয়াল করলো ওর চুলে আর কিচ্ছু হচ্ছে না। কিছু না মানে কিছুই না। কোনো রকম টান নেই, কোনো রকম ব্যথা নেই, এমনকি এতক্ষণ ধরে পিছন থেকে যে ক্রমাগত দাঁতে দাঁত খসার আওয়াজটা আসছিল তাও নেই। ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই সুপ্রিয়া একরকম লাফ দিয়েই উঠে বসলো বিছানার উপর। তারপর পিছন ফিরে তাকালো। কই, কেউ কোথাও নেই তো। তাহলে সুপ্রিয়া এইবার প্রচণ্ড ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে স্পর্শ করল নিজের সাধের চুলটাকে। আর তাতেই সুপ্রিয়ার দু চোখ ছাপিয়ে আবারও জল বেরিয়ে এলো। সবটা যেন পরিষ্কার হয়ে গেল ওর কাছে। সুপ্রিয়া দেখল ওর ঠিক কাঁধের নিচ থেকে এক গোছা চুলকে যেন খাবলা মেরে ছিঁড়ে নিয়েছে নাকি বলা ভালো নিপুণভাবে কেটে নিয়েছে। বিগত প্রায় ৪৫ মিনিট ধরে ওর সঙ্গে ঘটা প্রত্যেকটা ঘটনার কোনোটাই তাহলে দুঃস্বপ্ন বা ভ্রম নয়, সবটা তাহলে সত্যি। কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ চিৎকারটা শুনতে পেল। তিন্নি চিৎকার করছে পাগলের মতো দোতলা থেকে। তার সঙ্গে ওই তো ভেসে আসছে তিতলিরও প্রচন্ড আতঙ্কিত চিৎকারের শব্দ। কি দেখেছে ওরা? কিসের জন্য এমন পাগলের মতো চিৎকার করছে তিন্নি আর তিতলি? কে ওদের খেয়ে ফেলবে? তাহলে কি কিছুক্ষণ আগে এই ঘরে যে ছিল সেই? আর ভাবতে পারল না সুপ্রিয়া। প্রচণ্ড আতঙ্কের মধ্যেই প্রায় উদ্ভ্রান্তের মতো ছুটল দোতলার সিঁড়ির দিকে।
নিজের ঘর থেকে বাড়ির ডাইনিং রুমে এসে যেন আরো একবার আটকে উঠল সুপ্রিয়া। একই অবস্থা হয়েছে ডাইনিং রুমটার। সকালবেলা তো এই ঘরটাতেই সঞ্জীব বাবুর সঙ্গে কথা বলতে বসেছিল সুপ্রিয়া। তখনও তো ঘরটা কি সুন্দর সাজানো ছিল। এমনকি রাতে নিজের ঘরে আসার আগেও এই ঘরটাকে এইরকমই সাজানো গোছানো দেখেছিল। তাহলে এখন এই অবস্থা হলো কি করে? ডাইনিং রুমের নিভু নিভু আলোতে সুপ্রিয়া স্পষ্ট দেখল ডাইনিং রুমের মেঝে ভেসে যাচ্ছে থই থই জলে। এত জল এই ঘরটা এলো কি করে? আর শুধু তো জল নয়, তারই সঙ্গে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত আসবাবপত্র। অত বড় সোফাটা কেমন উল্টে পড়ে আছে। সিঁড়ির সামনের মার্বেলের মূর্তিটাও টুকরো টুকরো হয়ে গড়াগড়ি খাচ্ছে জলের মধ্যে। উপাসের বইয়ের আলমারিটাও উল্টে পড়ে আছে। কি হয়েছে এই ঘরে? কি ঝড় বয়ে গেছে ঘরটার উপর দিয়ে? ভাবতে ভাবতেই হঠাৎ জিনিসটা খেয়াল করলো সুপ্রিয়া। জবা ফুল। হ্যাঁ, তাই তো। অজস্র লাল টকটকে জবা ফুল ভাসছে সারা ঘরে জলের মধ্যে। এত জবা ফুল এই ঘরে এলো কোথা থেকে? আর ফুলগুলোকে দেখে কেমন যেন জীবন্ত মনে হচ্ছে না? মনে হচ্ছে না ফুলগুলো আপনা থেকেই ক্ষুধার্ত মাছের মতো এদিক ওদিক সারা ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে? কেমন যেন মনে হচ্ছে না এই টকটকে লাল জবা ফুলগুলো এবার আচমকাই বুভুক্ষু শিকারীর মতো এগিয়ে আসবে সুপ্রিয়ার পায়ের দিকে, তারপর অচিরেই হামলে পড়বে ওর গোড়ালির নরম মাংসের ওপর। তিতলির ডাক শুনে এবার যেন সম্বিত ফিরল সুপ্রিয়ার। তাই তো, ও এখানে বোকার মতো দাঁড়িয়ে আছে কেন? ও তো যাচ্ছিল তিন্নি তিতলিদের কাছে। এই ঘরে যাই হয়ে যাক না কেন, ওর এখন তিন্নি তিতলির কাছেই যাওয়া উচিত। ওই তো কি প্রচন্ড জোরে চিৎকার করছে ওরা। আসছি, আমি আসছি তিতলি। নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কথাটা বলে উঠল সুপ্রিয়া। তারপর এক নিঃশ্বাসে ছুটতে ছুটতে উঠে গেল সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে তিন্নিদের ঘরটার সামনে এসেই থমকে দাঁড়ালো সুপ্রিয়া। মাথাটা যেন এক মুহূর্তের জন্য ঘুরে গেল। কোনো মতে ডাল সামনে পড়ে যেতে যেতে বাঁচল। তারপর সামনের দেওয়ালটা ধরে দরজাটা খুলতে গিয়েই বুকের ভেতরটা যেন বরফের মতো জমে গেল ওর। দরজা বন্ধ। ভেতর দিয়ে তিন্নি তিতলির প্রচন্ড জোরে চিৎকারের আওয়াজ আসছে, অথচ ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। উন্মত্ত হস্তিনীর মতো দরজাটার উপর আছড়ে পড়ল সুপ্রিয়া। তারপর বারংবার নিজের সমস্ত গায়ের জোর দিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো। তিন্নি, দরজাটা খুল। তিতলি, তিতলি, দরজাটা খুল না। ও কি, তোর চিৎকার করছিস কেন? তিন্নি, মামার কি হয়েছে তো? এভাবে কাঁদছিস কেন? কোথায় ব্যথা লেগেছে? আমায় দেখাবি না? খোল না, খোল না দরজাটা। শালা হারামির বাচ্চা, কি বন্ধ করে রেখেছিস দরজাটা ভেতর থেকে? কি করছিস আমার মেয়ে দুটোর সঙ্গে? ছেড়ে দে, ছেড়ে দে বলছি ওদের। দরজাটা খুলে দে। খোল না দরজাটা, খোল না, খোল না দরজাটা। দরজায় প্রবল আক্রোশে মাথা ঠুকতে ঠুকতেই হঠাৎ সেই নিস্তব্ধতাটা অনুভব করল সুপ্রিয়া। এমন একটা নিস্তব্ধতা যা মানুষের বুকের ভেতরটাও বরফের মতো ঠান্ডা করে দেয়। থেমে গেছে। তাই তো, ঘরের ভিতর তিন্নি তিতলির সমস্ত আওয়াজ থেমে গেছে। কি হলো ওদের? আর কোনো আওয়াজ করছে না কেন ওরা? সুপ্রিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল যেন। ও চিৎকার করে উঠল, তিন্নি, এই তিতলি, কি হলো তোদের? তিন্নি, মা আমার সারা দে। কি হয়েছে তোদের? তিতলি, এই তিতলি। কথাটা শেষ হওয়ার আগেই ঘরের দরজাটা নিজে থেকেই আস্তে আস্তে খুলে গেল। সুপ্রিয়া দেখল একেবারে নিভু নিভু গোলাপি নাইট রুমের আলোয় ঘরের ভেতরটা কেমন যেন মায়াবী দেখাচ্ছে। ঠিক এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ়ের মতো চুপ করে দরজার সামনে দাঁড়িয়ে থাকলো সুপ্রিয়া। তারপর সম্বিত ফিরতেই পাগলের মতো ঘরে ঢুকে পড়ল। কিন্তু এ কি?
ঘরের ভিতর তিন্নি তিতলি কোথায়? সারা ঘরে সেই মায়াবী নাইট রুমের আলোয় দেখা যাচ্ছে শুধু বড় আয়নাটাকে, তার পাশেই রাখা বড় কাঠের আলমারি, আর ঘরের ডান দিকে রাখা খাট, যার ওপর তিন্নি তিতলি শুয়েছিল। হয়তো চাদরের তলায় কি যেন নড়ছে। তিন্নি তিতলি নিশ্চয়ই ভয় পেয়ে চাদরের তলায় লুকিয়েছে গিয়ে। তিন্নি তিতলি, তোরা চাদরের তলে, তাই না? ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। এই দেখ তোদের মা চলে এসেছে তো। গুটি গুটি পায়ে বিছানাটার দিকে এগিয়ে গেল সুপ্রিয়া। তারপর আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল মৃদু কম্পনশীল চাদরটার দিকে। চাদরটা ধরতে গিয়েও একবার সংশয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল সুপ্রিয়ার। চাদরের তলায় তিন্নি আর তিতলিই আছে তো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর কাঁপা কাঁপা হাতে তুলে ধরল চাদরটা, আর তার সঙ্গে সঙ্গেই প্রচন্ড জোরে চিৎকার করে উঠল। সুপ্রিয়ার মাথাটা ঘুরছে, নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছে না ও। বিছানার সামনে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ও দেখছে বিছানার ওপর চাদরের তলায় পড়ে রয়েছে তিন্নি আর তিতলির রাতের পোশাক দুটো, আর কোথাও কিচ্ছু নেই। তাহলে তিন্নি আর তিতলি কোথায় গেল? ওদের জামা এইখানে এইভাবে। আরো কিছু ভেবে ওঠার আগেই আওয়াজটা শুনতে পেল সুপ্রিয়া। তিন্নির আওয়াজ। খুব চাপা স্বরে তিন্নি ডাকছে, মা আমি এইদিকে, এই যে এই আলমারিটার ভেতরে, এদিকে আয় না মা, আমার না খুব জল তেষ্টা পাচ্ছে, খুব জল তেষ্টা পাচ্ছে মা, আয় না। কাঠের আলমারির ভিতর থেকে আওয়াজটা শুনে আবারও কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল সুপ্রিয়া। তারপর কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল আলমারির কাছে। গোলাপি আলোয় আলমারিটা কেমন অদ্ভুত দেখাচ্ছে না? আলমারিটা একটু একটু নড়ছেও যেন। তিন্নি কি করছে আলমারির ভিতরে? তিতলিও কি ওর সঙ্গেই আছে? আলমারির সামনে দাঁড়িয়ে একটা জোরে শ্বাস নেয় সুপ্রিয়া। তারপর দুরু দুরু বুকে টান দেয় আলমারির হাতলটায়। আলমারিটা খুলতেই আরো একবার হতবাক হয়ে যায় সুপ্রিয়া। ও দেখে আলমারির ভেতর সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে ওর ছোট মেয়ে তিন্নি। সুপ্রিয়ার দিকে পিছন ফিরে এক মনে আলমারিতে মাথা ঠুকছে, আর কি যেন বিড় করে বলছে, তিন্নি, তিন্নি কি হয়েছে তোর? তিন্নি, তিন্নি কি হয়েছে তোর? তিন্নি। কথাটা শেষ করার আগেই সুপ্রিয়ার দিকে আচমকা ঘুরে তাকালো তিন্নি, আর তাতেই প্রচণ্ড আতঙ্কে টাল সামলাতে না পেরে মাটির ওপরেই পড়ে গেল সুপ্রিয়া। ওর নাক দিয়ে গল গল করে বেরোতে লাগলো রক্ত। প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে ও দেখল টকটকে লাল সিঁদুর মাখা মুখে ওর সামনে দাঁড়িয়ে আছে উলঙ্গ তিন্নি। ওর সারা শরীর জুড়ে ওপরে রয়েছে অজস্র সোনার গয়না, কিন্তু ওর মুখে খেলা করছে ভয়ঙ্কর নিষ্ঠুর একটা হাসি। কয়েক মুহূর্ত সুপ্রিয়ার দিকে তাকিয়ে নিজেই সে ঝাঁপিয়ে পড়ল সুপ্রিয়ার উপর। তারপর ওর বুকের উপর বসে একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলে উঠল, তোর দিদা যা করেছে তার শাস্তি তোকেই পেতে হবে, তুই পাবি। খুব গয়না সব না, খুব গয়না সব। কথাগুলো বলতে বলতেই আচমকা নিজের গলা থেকে গয়নাগুলো খুলে সুপ্রিয়ার মুখের মধ্যে গুঁজে দিতে শুরু করলো তিন্নি। কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওকে! কি প্রচণ্ড আক্রোশে ও নিজের গলার গয়নাগুলো গুঁজে দিচ্ছে সুপ্রিয়ার মুখে। সুপ্রিয়ার দম বন্ধ হয়ে আসছে, ও আর কথা বলতে পারছে না।
পাগলের মতো ছটফট করছেও চারিদিকটা ক্রমশ অন্ধকার হয়ে আসছে। সারা ঘরের গোলাপি আলোটাও নিভে আসছে যেন। সুপ্রিয়া কি মরে যাচ্ছে আস্তে আস্তে? সব শেষ হয়ে যাওয়ার আগে ওর শুধু কানে ভেসে আসছে তিন্নির গলার আওয়াজ। মা, কি হয়েছিল তোমার কাল রাতে? ওরকমভাবে আলমারির সামনে পড়েছিলে কেন? তিতলির কথায় মুখটা তুলে তাকালো সুপ্রিয়া। ওর মুখটা ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে। ও বসে আছে একতলায় নিজের ঘরে। ওর পাশে টুলের উপর বসে আছে ছোট মেয়ে তিন্নি, আর খাটের উপর বসে বড় মেয়ে তিতলি। কোনো মতে কাঁপা কাঁপা গলায় সুপ্রিয়া উত্তর দিল, কোথায় পড়েছিলাম? কোথায় আবার? আমাদের ঘরে, আলমারিটার সামনে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আলমারির দরজা খোলা, আর তুমি আলমারির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছিল বলো তো মা? তুমি ওরকমভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? কি হয়েছিল কথাটা ভেবেও একবার ঢোক গেলে সুপ্রিয়া। তারপর ক্ষীণ স্বরে বলে, তোরা কাল রাতে কোথায় ছিলিস? তোদের ঘরে ছিলিস না? হ্যাঁ, ঘরে থাকবো না কেন? ঘরেই তো আমি আর বোন ঘুমোচ্ছিলাম। সারা রাতই ঘুমিয়েছি, কোনো অসুবিধা হয়নি। হঠাৎ এমন কথা জিজ্ঞেস করছো কেন বলো তো? কি হয়েছে তোমার? কোনো অসুবিধা হয়নি? তোরা কোনো চিৎকারও করিসনি? কই না তো। চিৎকার করবো কেন হঠাৎ করে? ধুর, তুমি যে কি বলছো কিছুই বুঝতে পারছি না। তিতলির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সুপ্রিয়া। এ কি বলছে তিতলি? কোনো চিৎকারও করেনি? তাহলে কাল রাতে? সুপ্রিয়া আবার জিজ্ঞেস করে, ডাইনিং রুমটায় জল ঢুকেছে রে। ডাইনিং রুমে জল? তোমার কি হয়েছে বলো তো মা? এই তো ডাইনিং রুম দিয়ে তোমায় নিয়ে এলাম। ওখানে কোথায় জল দেখলে তুমি? সবই তো শুকনো খটখটে। সুপ্রিয়া এবার আর কিছু বলল না, শুধু মাথা নিচু করে চুপ করে ভাবতে লাগলো কি হচ্ছে ওর সঙ্গে। কাল রাতে কি দেখলো? সবটাই কি স্বপ্ন ছিল? যদি স্বপ্নই হয় তাহলে দোতলার ঘরেও গেল কি করে? সেখানে আলমারিটার সামনে ওকে অজ্ঞান হতে হলো। না না, কাল রাতের সব ঘটনা স্বপ্ন হতে পারে না। কিন্তু মা, ওর চিন্তায় ছেদ পড়ল ছোট্ট তিন্নির কথায়। মা, আমি বাড়িতে একটা অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছি জানিস? এই প্রথম তিন্নির মুখটার দিকে তাকালো সুপ্রিয়া। কি নিষ্পাপ, কি সরল ওর মুখটা। তবুও ওর মুখটা দেখে কাল রাতের কথা মনে পড়তেই ভয় বুকটা কেঁপে উঠল সুপ্রিয়ার। দরু দরু বুকেই ও বলল, কি খুঁজে পেয়েছিস তিন্নি? একটা ডায়েরি। যেই ঘরে আমি আর দিদি শুয়েছিলাম ওই ঘরে বালিশের নিচে ছিল। কাল রাতে শুতে গিয়ে মাথায় লাগছিল, তখনই বুঝতে পারলাম। ডায়েরি? কার ডায়েরি? শ্রীমতী ইন্দুবালা দেবীর। ডায়েরিটা সত্যিই অদ্ভুত জানো মা। ডায়েরিটার প্রত্যেকটা পাতায় এক একটা করে চুল আটকানো প্লাস্টিকের মধ্যে, আর প্রত্যেকটা চুলের নিচে এক একটা করে নাম লেখা। জানো, ডায়েরিটাতে তোমার, আমার আর বোনের নাম লেখা চুলও আছে। কি? তিতলির কথাগুলো শুনে মুখটা কুঁচকে গেল সুপ্রিয়ার। দিদিমার ডায়েরি, তাও আবার প্রত্যেকটা পাতায় একটা করে চুল আটকানো। সেই ডায়েরিতে সুপ্রিয়া, তিতলি, এমনকি তিন্নির নাম লেখা চুলও আছে। কথাটা ভাবা মাত্রই বুকের ভিতরটা একবার কেঁপে উঠল সুপ্রিয়ার। ঠিক ছায়াছবির দৃশ্যের মতন ওর চোখের সামনে ভেসে উঠল কতগুলো আবছায়া দৃশ্য। খুব ছোটবেলার কথা। তখনও এই বাড়িতে এক সপ্তাহ দিদিমা আর দাদুর কাছে থাকার জন্য এসেছিল। তার মধ্যেই একটা দিনের দৃশ্য। দিদিমা ওর চুলে লোভাতুর ভঙ্গিতে হাত বোলাচ্ছে আর বলছে, তোর এক কান
চুল আমায় দিবি রে চেমরি? তোর একখানা চুল আমায় দিবি? ছোট্ট সুপ্রিয়ার এ কথায় খুব ভয় করছে। ও কুঁকড়ে নিচ্ছে নিজেকে, মনে মনে ঠিক করছে আর কখনো দিদিমার কাছে একা একা থাকতে আসবে না। এরপরে এই দৃশ্যটা আবার পাল্টে যাচ্ছে। সুপ্রিয়ার বিয়ে হয়ে গেছে। ওর বড় মেয়ে তিতলি তখন বছর 4 বয়স। একদিন হঠাৎ ও এসে সুপ্রিয়াকে বলছে, মা মা জানো তো, ওই যে বড় দিদাটা, ও আমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছে। ও বলছিল চুলটা দিয়ে নাকি ও সোনা বেঁধে রাখবে। আচ্ছা মা, চুল দিয়ে কি সোনা বেঁধে রাখা যায়? সুপ্রিয়া ছোট্ট তিতলির কথা শুনে অবাক হচ্ছে। তারপর মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, ও কিছু নয়, বড় দিদিমা মজা করছে। শোন, বড় দিদিমার কাছাকাছি একদম যাবি না, ঠিক আছে? এরপর স্মৃতির ধোঁয়াশা কেটে দৃশ্য আবার পাল্টাচ্ছে। আস্তে আস্তে সুপ্রিয়ার চোখে ফুটে উঠছে সেই রাতটার কথা, যেই রাতে তিন্নির 2 বছরের জন্মদিন হয়েছিল। সেই দিন অনুষ্ঠানের মাঝেই একবার দিদিমার কাছে ছোট্ট তিন্নিকে একা রেখে বাথরুমে গিয়েছিল সুপ্রিয়া। তিন্নি তখন অঘরে ঘুমাচ্ছিল। নিশ্চিন্ত মনে বাথরুমে গেলেও বাথরুম থেকে ফিরে ঘরে ঢোকার মুখেই ও যা দেখেছিল তাও নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারেনি যেন। ও দেখেছিল ওর দিদিমা ছোট্ট একটা কাঁচি দিয়ে ঘুমন্ত তিন্নির মাথা থেকে এক গোছা চুল কেটে নিচ্ছে। দৃশ্যটা দেখেই আঁতকে উঠেছিল সুপ্রিয়া। চিৎকার করে উঠেছিল অনুষ্ঠান বাড়ির মধ্যেই। বলাই বাহুল্য, এই নিয়ে সেদিন রাতে বেশ ঝামেলা হয়েছিল। সুপ্রিয়ার বড় আনন্দ তো প্রায় মারতেই যাচ্ছিল দিদিমাকে। অনেক কষ্টে সুপ্রিয়া আর ওর মা মিলে আটকে ছিল আনন্দকে। দিদিমা রেগে মেগে বেরিয়ে গেছিল অনুষ্ঠান বাড়ি থেকে, কিন্তু যাওয়ার সময় চুলটুকু ফেরত দেয়নি। নিজের বুকের ভেতরে ঢুকিয়ে গটগট করে বেরিয়ে গিয়েছিল অনুষ্ঠান বাড়ি থেকে। শুধু যাওয়ার আগে সুপ্রিয়ার দিকে তাকিয়ে বলেছিল, বোকা মেয়ে, কোন কাজে বাধা দিচ্ছিলি নিজেও জানিস নি? নিজের পায়ে কেউ এভাবে কুড়ুল মারে? থু থু। এরপর দিদিমার সাথে আর কোনো যোগাযোগ করেনি সুপ্রিয়া। ওর জায়গায় অন্য কেউ থাকলে সেও করতো না। সত্যি বলতে আজ এতগুলো বছর পর এই পরিস্থিতিতে না পড়লে হয়তো কোনোদিনই এ বাড়িতে ফিরে আসতো না ও। কি হলো মা, কোথায় হারিয়ে গেলে? কিছু ভাবছো? হ্যাঁ, না না, কিছু না। ডায়েরিটা আমায় দেখাবি তো? ওই ডায়েরিটাতে কি আর কিছু লেখা আছে? না, তেমন কিছু লেখা নেই। তবে ডায়েরির শেষে একটা অদ্ভুত ছড়া লেখা আছে। ছড়া? কি ছড়া? লেখা আছে, ওরে আমার বিনি, এই নে সোনার গিনি, যত্ন করে না রাখলে খেয়ে নেবে রাখিনি। ওরে আমার বিনি, এই নে সোনার গিনি, যত্ন করে না রাখলে খেয়ে নেবে রাখিনি। মনে মনে ছড়াটা বলতে বলতেই গায়ের রোমগুলো খাড়া হয়ে গেল সুপ্রিয়ার। ওর মনে পড়ে গেল খুব ছোটবেলার আর একটা ঘটনার কথা। তখন দিদিমাকে ভয় পাওয়াও শুরু করেনি, বরং তার বদলে দিদিমাকেও খুব ভালোবাসত। সুপ্রিয়ার দিদিমার বড় একটা গয়নার বাক্স ছিল। সেই গয়নার বাক্সে ছিল ভর্তি ভর্তি সোনার গয়না। রোজ রাতে যখন দাদু ঘুমিয়ে পড়ত তখন দিদিমা ওই গয়নার বাক্স খুলে এক একটা গয়না সুপ্রিয়াকে পরাতো আর বলতো, ও মা বিনি, কেমন গিন্নি গিন্নি লাগতেছে রে তোকে। হ্যাঁ, বিনি সুপ্রিয়ার ছোটবেলার ডাক নাম। একমাত্র দিদিমাই ওই নামে ডাকত তাকে। দিদিমার এই কথা শুনে সুপ্রিয়া ওরফে ছোট্ট বিনি বলতো, ও দিদিমা, তোমার এই শীতে হাতটা আমায় দেবে? দেব তো, এসব তো তোমারই মা। তবে এগুলো পাওয়ার জন্য একখানা ছড়া তোমায় মনে রাখতে হবে, বুঝেছ? কি ছড়া দিদিমা?
ওরে আমার বিনি, এই নে সোনার গিনি, যত্ন করে না রাখলে খেয়ে নেবে রাখিনি। ছোট্ট সুপ্রিয়া অবাক হয়ে ছড়াটা শুনতো এক মনে। তারপর বলতো, দিদিমা, সোনাগিনি যত্ন করে না রাখলে রাখিনি খেয়ে নেবে? নেবেই তো। রাখিনি কে দিদিমা? রাখিনি? রাখিনি হলো না, থাক সে কথা, পরে তুমি বড় হলে বলবো ক্ষণ, ঠিক আছে? সেই পরটা অবশ্য আর কখনোই আসেনি। দিদিমার বলাও হয়নি সেই কথা সুপ্রিয়াকে। কিন্তু আজ এত বছর পর সুপ্রিয়ার কেন জানি না মনে হচ্ছে ডায়েরির পেছনে ওই ছড়াটা লেখা আছে ওর জন্যই, ওকে কিছু একটা বোঝাবার জন্যই। হ্যাঁ, তাই তো। সঞ্জীববাবু তো বললেন, দিদিমা মারা যাওয়ার সময় বলেছিলেন, সুপ্রিয়া ছোটবেলায় আমার কাছে যা চাইতো তাই বাড়িতেই রেখে গেলাম। অন্যদিকে অদ্ভুতভাবেই দিদিমার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে সেই গয়নার বাক্সটা নেই। থাকলে সঞ্জীববাবুই বলে দিতেন। এর মানে তাহলে একটাই দাঁড়াচ্ছে। কি হলো মা? এই ছড়াটার মানে কি? গয়নার বাক্স। এই বাড়িতে একটা গয়নার বাক্স আছে তিতলি। যা পেলে আমাদের জীবনে কখনো কারুর মুখোপেক্ষী হয়ে থাকতে হবে না। কারুর না। কথাগুলো বলতে বলতে সুপ্রিয়ার মুখটা অদ্ভুত উজ্জ্বল হয়ে উঠছিল। বলাই বাহুল্য, সুপ্রিয়ার এমন উজ্জ্বল মুখ তিন্নি আর তিতলি এর আগে কখনো দেখেনি। গয়নার বাক্সটা এই বাড়িতেই আছে, অথচ আমরা খুঁজে পাচ্ছি না কেন? সুপ্রিয়া ফোনে এই প্রশ্নটা করতেই ওপাশ থেকে ভেসে এলো সঞ্জীববাবুর উদ্বিগ্ন কণ্ঠস্বর। দেখুন ম্যাডাম, একটু আগেও বলেছি, আবারও বলছি, ওই গয়নার বাক্সের চিন্তাটা আপনি ছেড়ে দিন। ও বাক্স আপনার দিদিমা কোথায় রেখে গেছেন তা কেউ জানে না, আমিও জানি না। আর তাছাড়া ও বাক্স তো আর এমনি এমনি লুকোনো হয়নি। ও বাক্স লুকোনো হয়েছে তন্ত্রমন্ত্র করে। সে খুঁজে পাওয়া কি আমার আপনার সাধ্য? তন্ত্রমন্ত্র করে লুকানো হয়েছে? কিভাবে জানলেন? জানি না, তবে আন্দাজ করছি। আপনার দিদিমার পক্ষে ওসব করা তো আর আশ্চর্যের কিছু নয়। আর আপনার দিদিমার মৃত্যুর পর তার শ্বশুর বাড়ির দিককার লোকেরাও তো এসে ওই বাক্স খুঁজেছিল। ও বাড়ির কোনো জায়গায় তারা বাদ রাখেনি, তবুও তারা কিচ্ছুটি পায়নি। আমার মতে পাওয়া সম্ভব না। তাহলে গয়নার বাক্সটা পাবো না বলছেন? আমার তো তাই মনে হয়। আর তার সঙ্গে এও মনে হয় যে আজ সন্ধে থাকতে থাকতেই ও বাড়ি আপনাদের ছেড়ে চলে যাওয়া উচিত। কেন এই কথা বলছেন? কেন বলছি বুঝতে পারছেন না? ও বাড়িতে গতকাল রাতে আপনার সঙ্গে কি হয়েছে সে তো আপনিই বললেন। তার মধ্যে দুপুরবেলা নাকি আপনার মেয়েও কী সব দেখেছে বলছেন। এরপরেও কি করে ওই বাড়িতে থাকার কথা ভাবছেন বলুন তো? ও বাড়িতে যা আছে তা কতটা ভয়ঙ্কর সেটা আমি নিজের চোখে দেখেছি বলেই জানি। সব জেনে শুনে বাড়িতে রাত কাটানো, ওহ রাম রাম। ম্যাডাম, আপনার প্রাণ আগে না গয়না আগে? সঞ্জীববাবুর কথাটা শুনে একটু যেন দ্বন্দ্বে পড়ে যায় সুপ্রিয়া। সত্যিই তো, প্রাণ আগে না গয়না আগে? কথাটা ভাবতে ভাবতে ওর মাথায় ছোটবেলায় দেখা সেই গয়নার বাক্সের ছবিটা ভেসে ওঠে। কত সোনার তৈরি সীতাহার, কত বাজুবন্ধনী, কত মেঘলা কানের ঝুমকো, এত সব কিছু সুপ্রিয়া হাতের কাছে পেয়েও ছেড়ে চলে যাবে শুধু প্রাণের দায়ে। সুপ্রিয়া একটা ঢোক গিলে প্রসঙ্গ বদলায়। রাখিনি কি সঞ্জীববাবু? কথাটা শুনে বহুক্ষণ ফোনের ওপার থেকে কোনো আওয়াজ আসে না। তারপর এক সময়
কাঁপা কাঁপা স্বরে সঞ্জীববাবু বলেন, রাম 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 রাম, আপনার সাহস তো কম না। ও বাড়িতে বসে আপনি জোরে জোরে ওই নাম নিচ্ছেন, তাও এই ভর সন্ধেবেলা। আপনি নিজে মরবেন মরুন, আমাকেও মারার তাল করছেন। দেখুন, ও নাম আমি মুখে আনতে পারবো না, ওই ব্যাপারে আমি কিছু বলতেও পারবো না, আমায় মাফ করুন। আচ্ছা বেশ, রাকিনীর ব্যাপারে বলতে পারবেন না, ঠিক আছে, কিন্তু মলির ব্যাপারে তো বলতে পারবেন। মলি কে সঞ্জীববাবু? এ বাড়ির সঙ্গে ওর কী সম্পর্ক? এই প্রশ্নটা শুনেও ওপার থেকে ফের কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর ফের চাপা স্বরে সঞ্জীববাবু বললেন, মলির ব্যাপারে আপনি জানলেন কি করে? একটা ডায়েরি থেকে, আমার দিদিমার ডায়েরি। আমার ছোট মেয়ে ওই পেছনের বাগানের মাটির তলা থেকে খুঁজে পেয়েছে। অ্যাকচুয়ালি দুটো ডায়েরি খুঁজে পেয়েছে। একটা পেয়েছে বালিশের ভেতর থেকে। ওই ডায়েরিতে বিভিন্ন মানুষের চুল লাগানো, নিচে নিচে তাদের নাম। আর একটা ডায়েরি, যেটার কথা আপনাকে বলেছি, সেটাতে লেখা আছে দিদিমার প্রত্যেক দিনের কথা। সম্ভবত ওটা দিদিমার প্রত্যেক দিনের জার্নাল ছিল। তাতেই এক জায়গায় মলির কথা লেখা। দিদিমা লিখেছেন উনি মলিকে দত্তক নিয়ে এ বাড়িতে এনেছেন। তারপর মলি এ বাড়িতে এসেই থাকছে। ওর থাকতে একটু অসুবিধা হচ্ছে। রোজ রাতে দিদিমার কাজকর্ম দেখে ও ভয় পেয়ে যাচ্ছে। দিদিমা যে কাজের জন্য ওকে এনেছিল সেই কাজ এভাবে চলতে থাকলে সম্পূর্ণ হবে না। আচ্ছা, কী কাজ সম্পূর্ণ হবে না বলুন তো সঞ্জীববাবু? আমার দিদিমা হঠাৎ শেষ বয়সে এসে মলির মতো একটা 9 বছরের বাচ্চা মেয়েকে দত্তক নিতে গেলেন কেন? ও পাশে আবার কিছুক্ষণ নীরবতা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সঞ্জীববাবু বললেন, অভিমান ম্যাডাম, অভিমান, আপনাদের ওপর অভিমান। আপনার মা তো সেই কবেই মারা গিয়েছেন, তারপর থেকে আপনি ওনার সঙ্গে যোগাযোগও রাখেননি কোনো। ওর তো নিজের বলতে কেউ ছিল না, অথচ আপনার মেয়ে মানে নিজের নাতনিদের প্রতি ওর টান ছিল খুব। মাঝে মাঝেই আমায় বলতো সে কথা, কিন্তু তাদের তো হাতের কাছে পাওয়ার জো নেই। আপনাকে 1000টা চিঠি লিখলেও আপনার উত্তর আসে না। অগত্যা একরকম সতীব্র অভিমানে তিনি নিজের নাতনি হিসেবে ওই মেয়েকে দত্তক নেন একটা মিশনারি অনাথ আশ্রম থেকে। সিরিয়াসলি? সির্ফ অভিমানের বয়সে উনি একটা বাচ্চা মেয়েকে দত্তক নিয়ে নিলেন, তাও এই বয়সে? এটা জানার পরেও যে ওনার ক্যান্সার আছে, আপনি বাধা দেননি? যে অনাথ আশ্রমের কথা বলছেন তারাই বা কেমন? কিছু যাচাই না করেই বাচ্চা দিয়ে দিল? দেখুন ম্যাডাম, টাকা দিলে জগতে কী না হয়। আপনার দিদিমার টাকার তো অভাব ছিল না, তিনি টাকা দিয়েছিলেন, অনাথ আশ্রমের লোকেরা বাচ্চা দিয়েছিল। ওদের কথা বাদই দিন, অরফ্যানেজগুলো কি আর আগের মতো আছে ম্যাডাম? ওরা এখন বাচ্চা দিয়ে দিতে পারলেই বাঁচে। আর তাছাড়াও বাচ্চার বদলে মোটা টাকা পাচ্ছে যখন, তখন আর খামোখা ঝামেলা করবেই বা কেন? আপনি বারণ করলেন না সঞ্জীববাবু? আপনি তো ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আরে আমার কথা কি শুনতো ম্যাডাম? আপনার দিদিমা যাকে বলে প্রচণ্ড একগুঁয়ে ছিল, নিজে যা ভালো বুঝতো তাই করতো। আমি অনেক বুঝিয়েছিলাম, বিশ্বাস করুন, কাজ হয়নি। তা বাচ্চাটার কি হলো শেষমেশ? তাকে তো দেখলাম না কোথাও। তাকে আর পাবেন কোথায়? তাকে যে আপনার দিদিমাই আবার হোমে ফেরত দিয়ে এসেছিল। আর দেবে নাই বা কেন? মলি যা দুষ্টু ছিল, সারা বাড়ি সর্বক্ষণ চষে বেড়াচ্ছে। আপনার দিদিমা ওই শরীরে তাকে সামলাতে পারে কখনো? সে এক নাজেহাল অবস্থা। তার মধ্যে মলি আবার আপনার দিদিমাকে খুব ভয় পেত। এতে মলি আরও ওর কথা শুনতো না। ফুটফুটে বাচ্চা মেয়েটা, ও শুধু আমার কথাই শুনতো। তা ওকে হোমে ফেরত রেখে আসলেন যে? আপনার কথা তো মলি শুনতো। আরে আমি মলিকে ফেরত দিয়ে এসেছি কে বললো আপনাকে? ওকে ফেরত দিয়ে এসেছিল আপনার দিদিমাই।
আমি দিন দুয়েকের জন্য তখন গ্রামের বাড়ি এসেছিলাম। ফিরে গিয়ে শুনলাম ও মলিকে হোমে রেখে এসছে। ওর নাকি নাতনির সং মিটে গেছে। ও মেয়েকে বাড়িতে রেখে শুধু শুধু নিজের আর বাচ্চা মেয়েটার দুঃখ বাড়াতে চায়নি। সেজন্য যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই ফেরত দিয়ে এসছে। কেন, ডায়েরিতে এসব কথা লেখা নেই? না, নেই তো। যতটা বললাম তারপর থেকে পাতাগুলো ছেঁড়া। তবে মলির ঘটনাটা শুনে অবাকই হলাম। দিদিমা শেষ বয়সে সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছিল। যাই হোক, দেখি গয়নার বাক্সটা উদ্ধার করতে পারি কি না। আপনি এখনো ওই বাক্সের পিছনে পড়ে আছেন ম্যাডাম? ভালো কথা বলছি শুনুন, ও বাড়ি থেকে পারলে আজই বেরিয়ে পড়ুন। আর একটা রাতও ওই বাড়িতে আপনারা থাকবেন না। দেখুন সঞ্জীববাবু, ও গয়নার বাক্স না নিয়ে আমি এ বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। দেখি না কি হয় আজ রাত্রে। কালকের ঘটনাটা তো সির্ফ একটা দুঃস্বপ্নও হতে পারে। যা ভালো বুঝুন করুন। আমি আপনাদের ভালো চাই বলেই বললাম। এবার আপনার সিদ্ধান্ত। এরপর সঞ্জীববাবু নিজেই ফোনটা কেটে দিলেন। সুপ্রিয়াও ফোনটা বিছানায় রেখে ফের পড়তে শুরু করলো দুপুরে বাগান থেকে পাওয়া ডায়েরিটার পাতা। বাইরে সন্ধে নেমেছে, এক নাগাড়ে বৃষ্টিও হচ্ছে। তিন্নি তিতলি নিজের মনে খেলা করছে দোতলার ঘরে। এদিকে সুপ্রিয়া এক মনে চেয়ে আছে শুধু ডায়েরিটার দিকে। না না, কাল রাতের ঘটনায় ভয় পেলে চলবে না। ওটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিচ্ছু নয়। একটা দুঃস্বপ্নের জন্য এত গয়না ছেড়েও চলে যাবে? তা কি হয়? কখনোই হয় না। গয়নার বাক্সটা ও যেভাবেই হোক খুঁজে বের করবেই। আর রইল বাকি আজ রাতের কথা। দেখাই যাক না আজ রাতে কি হয়। আদৌ রাখিনি আজ রাতে আসে কি না। এতক্ষণ ধরে শুনলেন ত্রিজিৎ করের কাহিনী রাকিনী এর প্রথম পর্ব। গল্প পাঠে এবং সঞ্জীব তালুকদারের ভূমিকায় তমাল, সুপ্রিয়া এবং দিদিমার চরিত্রে সায়নী, এছাড়াও তিতলি ও তিন্নির চরিত্রে যথাক্রমে সুরঞ্জনা ও দিগন্তিকা। মিক্সিং ও মাস্টারিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। রাকিনীর দ্বিতীয় পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।